ইরানের বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইরানে ব্যাপক বিক্ষোভ, তেল আবিব ওয়াশিংটন জোটের নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সরকারকে সতর্ক করেছেন। দেশ জুড়ে চলা টানা বিক্ষোভের মুখে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করেছেন, ইসলামী প্রজাতন্ত্র একই সাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 4টি বৈশ্বিক ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওদিকে ট্রাম্প বলছেন, যদি ইরান বিক্ষোভকারীদের উপর রক্তাক্ত দমন চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, এর মানে মাটিতে সৈন্য পাঠানো নয়, বরং তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করা হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ। মার্কিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের উপর সম্ভাব্য অপশন নিয়ে আলোচনা করছে। তার মধ্যে রয়েছে বৃহৎ বিমান হামলা, একাধিক ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত। এর মধ্যে থাকতে পারে IRGC বা ল এনফোর্সমেন্ট ইউনিট, যেগুলো বিক্ষোভ দমন করছে, নন মিলিটারি সাইটে আঘাত, সরকারি বা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তবে একেবারে হস্তক্ষেপের পথে এগোতে একটি বড় ঝুঁকি আছে। সরাসরি হস্তক্ষেপ কিছু অংশের ইরানি জনতাকে সরকারের প্রতি আরও শক্তিশালী করতে পারে, আবার বিমান হামলা আতঙ্কিত করতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি জটিল করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক কমান্ডাররা আরও সময় চাচ্ছে যেন ইরানের প্রতিশোধ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে। এখনো পর্যন্ত কোনো সামরিক সরঞ্জাম বা সেনা সরানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের নৌ ও বায়ু শক্তি অঞ্চলটিতে কার্যকর অবস্থায় রয়েছে। জুন মাসে দেখা গেছে আমেরিকার B-2 বোমারু বিমান সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখনই তেহরান স্পষ্ট করে বলেছিল, যে কোনো হামলার জবাব কঠোর হবে। ওদিকে ইরানের পার্লামেন্টে ভাষণে স্পিকার কালিবাফ বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক, জ্ঞান এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে চলমান এবং সময়ের সাথে সাথে তা আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে গত বছরের জুনে আমেরিকান ও ইসরায়েলি আগ্রাসনের পর সামরিক যুদ্ধ শুরু হয়। কালিবাফ উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুপক্ষ পরাজিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশে অস্থিরতা উস্কে দিয়ে জনগণের বৈধ দাবি ছিনিয়ে নিতে এবং সন্ত্রাসের নামে যুদ্ধ শুরু করতে বাধ্য করছে। তেহরানের বিরুদ্ধে কড়া হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কালিবাফ। তিনি বলেন, ইরানের জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের পুরোপুরি দমন করার সিদ্ধান্ত নিয়েছে। কালিবাফ আরও বলেন, কিছু মানুষ ট্রাম্পের কথায় ভুল বুঝে তাকে খুশি করার জন্য অকারণে বিক্ষোভ করে যাচ্ছে। তিনি মনে করেন, এতে দেশের কোনো লাভ হচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষা করতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান কালিবাফ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে, ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া, অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়িয়ে দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য, ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায়। এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে, এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে?
এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যের ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। ঝড়ের কেন্দ্রে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব। ঘটনাগুলো এমন যা কূটনীতির মঞ্চে নতুন স্রোত বইয়ে দিচ্ছে। একের পর এক সিদ্ধান্ত বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা, কিভাবে তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে, আর ট্রাম্প কি বার্তা দিলেন পুরো মধ্যপ্রাচ্যকে। এক ভয়াবহ শিরোনাম ছড়িয়ে পড়ে, ইসরায়েলের জন্য বড় ধাক্কা, ট্রাম্প আরেক প্রতিদ্বন্দ্বীকে F-35 বিক্রি করছেন। এই খবর শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি করে। কারণ এতদিন ধরে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে F-35 স্টেলথ জেট চালায়। কিন্তু হঠাৎই পরিবর্তন। ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার অনুমোদন দেন, আর এখন আরেক বড় প্রতিদ্বন্দ্বী তুরস্ক এর দিকে সেই দরজা আবার খুলে দিচ্ছেন। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা ঘটনাগুলো একটু খেয়াল করুন। যুক্তরাষ্ট্রের দূত ঘোষণা করেন তুরস্কের সঙ্গে F-35 কেনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের রাষ্ট্রপতিদের ইতিবাচক সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করেছে। এই আলোচনা প্রায় এক দশকে সবচেয়ে ফলপ্রসূ। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা নির্দেশ করে তুরস্ক আবারও F-35 পেতে পারে। কিন্তু সমস্যা হলো তুরস্ক রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, সেই জন্যই তাকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি F-35 চাই তাহলে S-400 রাখতে পারবে না। এখন প্রশ্ন, তুরস্ক কি সত্যিই রাশিয়ার সেই আধুনিক S-400 সিস্টেম ছাড়তে যাচ্ছে? অনেক রিপোর্ট বলছে 4টি S-400 ব্যাটারি কেনা হলেও তুরস্ক সেগুলো কখনো চালু করেনি। রাডার, ক্ষেপণাস্ত্র সবই গুদামে পড়ে আছে। এটা কি F-35 পাওয়ার জন্য কৌশলগত প্রস্তুতি? সৌদি আরবকেও F-35 ইসরায়েলে অস্বস্তি আরও বাড়ল। আরেকটি বড় বিষয়, ট্রাম্প গত নভেম্বরেই সৌদি আরবকে F-35 বিক্রির অনুমোদন দেন। সৌদি আরব যে দেশকে ইসরায়েল সবসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ট্রাম্প বলেছিলেন সৌদিরা কোনো নিচু মানের বিমান নয়, পুরো শক্তিশালী সংস্করণই পাবে। ইসরায়েলের আপত্তির বিষয়ে তিনি বলেছিলেন এতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। মধ্যপ্রাচ্যে এখন এক নয়, দুই প্রতিদ্বন্দ্বী F-35 পেতে চলেছে। ইসরায়েলের মাথা ব্যথা এখানেই। যুক্তরাষ্ট্রের দূত আরও বলেন আশা করছি আগামী কয়েক মাসে বড় অগ্রগতি হবে। এমন সমাধান আসবে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নিরাপত্তার স্বার্থ পূরণ করবে। এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু সামরিক কেনাবেচা নয়, এটা ভূ রাজনীতির গভীর খেলা। তুরস্ক নাটো সদস্য, কিন্তু রাশিয়ার অস্ত্র কিনেছিল। এখন সেই ভুল সংশোধন করে নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে ফিরছে। তুরস্কের এই দোলাচলই মধ্যপ্রাচ্যের কৌশলগত ছবিকে বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েল এতদিন ছিল একমাত্র F-35 ব্যবহারকারী। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এটাই তাকে অঞ্চলে প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এক সৌদি আরব F-35 পাচ্ছে, তুরস্ক আলোচনায়, আর ভবিষ্যতে আরও দেশ চাইতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে এটা তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন। বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, প্রতি ঘুঁটির চলনই লুকিয়ে রাখে শক্তির নতুন হিসাব। আর সেই বোর্ডেই আজ ঘটে গেল নতুন এক নাটক। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে হঠাৎ ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান, 7টি রুশ বিমান, 2টি চীনা বিমান। সময়ের দিক থেকে ঘটনা সংক্ষিপ্ত, কিন্তু এর বার্তা দীর্ঘ। কারণ এই দুই দেশের সামরিক শক্তি এখন শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়। রাশিয়া, চীন এখন বৈশ্বিক ভূ রাজনীতির শক্তিশালী জুটি। ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ সবাই আজ এদের শক্তি হিসাব করে পদক্ষেপ নেয়।
সিউল জানায় ঘটনা চোখে পড়তেই তারা যুদ্ধ বিমান পাঠিয়েছে। সতর্ক অবস্থান, দ্রুত সিদ্ধান্ত, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকানোর কৌশল। দক্ষিণ কোরিয়া স্পষ্ট করে দিয়েছে কেউ যদি আকাশে হঠাৎ উপস্থিত হয় তারা চুপ থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রুশ ও চীনা বিমান দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি শুধু শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকা কারও আকাশসীমা নয়, তবু নিয়ম আছে। যে দেশে ঢুকবেন তাকে আগে পরিচয় জানাতে হয়, এটাই প্রোটোকল। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের মার্চেও রুশ বাহিনী একইভাবে প্রবেশ করেছিল। সিউল তখনও যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাই ঘটনা নতুন নয়, কিন্তু বার্তা নতুন। আর বার্তা পরিষ্কার, রাশিয়া ও চীন এখন প্রশান্ত মহাসাগরকে তাদের যৌথ শক্তির প্রদর্শনের স্থলে পরিণত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় রাশিয়ার বোমারু বিমান উড়ে আসে উল্লেং ও ডক্তো দ্বীপের কাছে। চীনের বোমারু বিমান প্রবেশ করে ইউতো অঞ্চলের দিকে। এই অঞ্চলগুলো খুবই সংবেদনশীল। দক্ষিণ কোরিয়া ও জাপানেরও, এমনকি বৃহত্তর পশ্চিমা জোটেরও নজর থাকে এখানে। এরপর যা ঘটল তা আরও গুরুত্বপূর্ণ। দুই দেশের বিমান একসঙ্গে উড়ল জাপানের তোসুশিমা দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, একসঙ্গে। এটি শুধু টহল নয়, এটি মেসেজ, বার্তা। ইঙ্গিত রাশিয়া ও চীন এই অঞ্চলে এখন যৌথ ছায়া তৈরি করছে। সিউল বলছে তারা আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে। যে কোনো তৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবে সেনাবাহিনী। তাদের বক্তব্য কঠোর, কিন্তু কূটনৈতিকভাবে নিয়ন্ত্রিত। চীন পরে নিশ্চিত করে বলেছে তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছে। এটা তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এই টহল শান্তি বজায় রাখার জন্য, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। তবে বাস্তবতা কি? বাস্তবতা হলো বিশ্বের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, আর মাঝখানে কোরিয়া, জাপান, তাইওয়ান, যারা প্রতিদিনই নতুন সামরিক চাপের মুখে। ইসরায়েলের মতোই, যাদের আকাশে এক মুহূর্তের অস্থিরতাও বড় সংকেত তৈরি করে। রাশিয়া ও চীন শুধু টহল দেয়নি, তারা দেখিয়েছে এই অঞ্চলে তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশে আজ যে ছায়া দেখা গেছে, সে ছায়া আগামী দিনের প্রতিযোগিতারও পূর্বাভাস। রাশিয়া ও চীনের শক্তি এখন অঞ্চলকে নতুনভাবে সাজাচ্ছে।